শুভেন্দুর যে মেকানিজম, যে টিমটা, সেটা তৃণমূল কংগ্রেসে আছে। আজকের দিনে সেটা আরো সুন্দরভাবে তারা হেল্প করছে, সাবঅর্ডিনেট করছে, ইনফরমেশন শেয়ার করছে। শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূলের থেকে তারা তাদের ব্যাটিং করে এবং রান করছে এবং তারাই জিতছে, যার জন্য বিজেপি কনফার্ম করছে। আমাদের সেই সময় মনে হয়েছিল 2020 সালে যখন শুভেন্দু অধিকারী যাই করছে, দাদার অনুগামী ব্যানারে প্রোগ্রাম করছে, অনেকে ধারণা ছিল মনে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, মুকুল রায় চলে যাচ্ছে, আরো অনেকে চলে যাচ্ছে, মনে তৃণমূলটা মনে শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বিধায়ক তাপসী মণ্ডল, আপনি হলদিয়ার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে বিধায়কের নাম কি, অর্ধেক লোক জানেন, অর্ধেক লোক 5 বছরই দেখেনি। ফলে এখানে বিধায়ক বিজেপি থাকা না থাকা কোনো এফেক্ট পড়ে না। হাতাতুড়ি পদ তো বিশেষ করে বাংলায় এক আছে। অধীর চৌধুরী হচ্ছে বিজেপির 1 নম্বর এজেন্ট পশ্চিমবঙ্গে। বাকি সিপিএম আর বিজেপি, আমি কেন বলবো, সবাই বলবে, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বলবে 2021 নির্বাচনে সিপিএম এর ভোট ব্যাংক কোথায়, যে পার্সেন্ট ভোট ছিল সেই পার্সেন্টেজ ভোট নেই। আর এরা বলছে পরিবারতন্ত্রে বিশ্বাস করেন। আজ কেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়ে গেল লোকসভা, কি করে হবে? পরিবারতন্ত্রে যদি বিশ্বাস না করে বিজেপি, যে সমস্ত জায়গায় বিজেপি যে পারছে না, বিশেষ করে মাইনরিটি এলাকায়, এরা পয়সা দিয়ে সিপিএম এবং কংগ্রেসকে পুষে রেখেছে, তাদের প্রতিনিধিত্বকে পয়সা দিয়ে পাঠাচ্ছে সেখানে মাইনরিটি ভোটটা ভাঙার জন্য। মানুষ বুঝে গেছে ওইটা পারবে না। হলদিয়ার আইনটিটিসি শুভেন্দু অধিকারী চান। আপনি বলবেন কেন? কিন্তু আইনটিটিসি রাজ্য সভাপতি আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একদম ঠিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভিটি, বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে, আমার কথা না, আপনি হলদিয়া আম মানুষকে জিজ্ঞাসা করেন, রাতের অন্ধকারে আসে, গোপন মিটিং করে ফিরে যায়। হলদিয়া আজকের দিনে শুভেন্দু অধিকারী সমস্ত ইন্ডাস্ট্রির গেটে যাদেরকে ওয়ার্কার ডেলিগেটস করে গেছিল, বা পার্টি থেকে যারা রিপ্রেজেন্ট করে ট্রেড ইউনিয়নে, সেই শুভেন্দু অধিকারীর লোকরা আজকের দিনে বসে আছে 90% জায়গা। নমস্কার, সময় 365-তে প্রত্যেককে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল। পূর্ব মেদিনীপুর জেলার যে হলদিয়ার শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের অনেক অজানা ইতিহাস আছে, অনেক ইতিহাস খ্যাত ঘটনা আছে। দীর্ঘ 34 বছরের বাম জামানায় আমরা দেখেছি এখানে তৎকালীন বাম নেতা লক্ষণ শেঠের একচ্ছত্র আধিপত্য। তারপর আমরা দেখেছি কালের নিয়মে বাম জামানার অবসানের পর রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী একসময় এই হলদিয়া শিল্পাঞ্চলে যথেষ্ট আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করার পর হলদি নদীর নাব্যতা বেড়েছে হলদি নদীর জলের যে গতি, সেই জলের গতিপথে তৃণমূল কংগ্রেস থেকে হারিয়ে গেছে আজ শুভেন্দু অধিকারী। হলদিয়ার শুভেন্দু অধিকারীর পরবর্তীকালে হলদিয়ায় যিনি হলদিয়াবাসীকে 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো নজর রেখেছেন, হলদিয়াবাসীর সুখে দুঃখে যিনি বিপদে আপদে যিনি পাশে দাঁড়ান, তিনি আর কেউ নন, তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া মিউনিসিপ্যালিটির শেখ আজগর আলী, যাকে বা জিনাকে গোটা হলদিয়াবাসী পল্টু দা নামেই কিন্তু কাছে, বিপদে আপদে মানুষ কাছে পেয়ে থাকেন। আমরা সময় 365-র পক্ষ থেকে আজ আমরা সেই পল্টুদার কাছে এসে উপস্থিত হয়েছি। পল্টুদা, প্রথমেই সময় 365-তে আপনাদের স্বাগত। ধন্যবাদ, আপনারা এসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সময় 365-র পক্ষ থেকে আপনার কাছে প্রথম প্রশ্ন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই পূর্ব মেদিনীপুর জেলার যে দুটো সাংগঠনিক জেলা, কাঁথি এবং তমলুকেই কিন্তু বিজেপির অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। কোথাও কি মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা? তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা সেইভাবে বলবো না, আমাদের সংগঠন অনেক বেশি মজবুত। কিন্তু সংগঠনে যারা ভালো ভালো জায়গা যারা আলোকিত করে আছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলার কথা বলবো, সেটা বলতে গেলে আগে এটা বলতে হয় আমাকে যে আমাদের জেলায় অধিকারী পরিবারের যে
রাজ ছিল বা একচ্ছত্র যে আধিপত্য ছিল সেই সময় সেই জামানায় শিশির অধিকারীরা বা শুভেন্দু অধিকারীরা বুথ সভাপতি থেকে শুরু করে যত স্তরের জনপ্রতিনিধি আছে, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, এমএলএ, এমপি থেকে শুরু করে যত পদাধিকার বল কি জনপ্রতিনিধি স্তরে কি সাংগঠনিক স্তরে সবই অধিকারী পরিবার দ্বারা তৈরি করা টিম। কিন্তু 2020 সালে ডিসেম্বর মাসে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করলো, ও কিন্তু একা গেল। বাকি তার টোটাল যা ইনফ্রাস্ট্রাকচার, টোটাল যার মেকানিজম সব কিন্তু তৃণমূলের ছত্রছায়ায় থেকে গেছে বা রেখে গেছে আমি বলবো না, শুভেন্দু অধিকারী প্ল্যানিং মাফিক রেখে গেছে, যার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। কারণ এই যে আপনি বলছেন না সাংগঠনিক দুর্বলতা নয়, সংগঠন আমাদের মজবুত। সারা রাজ্যে যেখানে আমরা 29টা সিট পাচ্ছি, আমাদের জেলায় 2টো সিট হারাচ্ছি কেন? তাহলে বুঝতে হবে শুভেন্দুর যে মেকানিজম, যে টিমটা, সেটা তৃণমূল কংগ্রেসে আছে। আজকের দিনে সেটা আরো সুন্দরভাবে তারা হেল্প করছে, সাবঅর্ডিনেট করছে, ইনফরমেশন শেয়ার করছে। শুভেন্দু অধিকারীর হয়ে তৃণমূলে থেকে তারা তাদের ব্যাটিং করে এবং রান করছে এবং তারাই জিতছে, যার জন্য বিজেপি ফল ভালো করছে। একটা কথা আছে রাজ্য জুড়েই, পূর্ব মেদিনীপুর মানে অধিকারীদের গড়। কিন্তু আমরা হলদে এসে দেখলাম চতুর্দিকেই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের দেওয়াল লিখন, দেবাংশু ভট্টাচার্যের পোস্টারিং। বাস্তবে কি এই পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় বলে আপনি মনে করেন? অধিকারী গড় বলে কিছু নেই। ভোট বলুন, পলিটিক্স বলুন, যে কৌশল, সেই কৌশলটা শুভেন্দু অধিকারী খুব সুন্দরভাবে প্রয়োগ করছেন। ভোট তো কৌশল, তারই লোক যদি তৃণমূলে থাকে, এখানে পাওয়ার ভোগ করছে, যেমন দিব্যেন্দু অধিকারী পাওয়ার 5 বছর ভোগ করার পরে অফিসিয়ালি বিজেপি ফ্ল্যাগ ধরল, ঠিক তেমনি অনেক দিব্যেন্দু অধিকারীর মতো লিডার তৃণমূলে এখনো প্রথম সারিতে বসে আছে। ঠিক সময় তারা আবার তাদের যখন পাওয়ারটা থাকবে না তৃণমূলে, আর তারা বিজেপিতে চলে যাবে। তো এটা নিয়ে ভাববার দরকার নেই যে তৃণমূলের মানে সাংগঠনিক ক্ষমতা হ্রাস পাবে, বরং আরো শুদ্ধিকরণ হবে, দল আরো বেশি শক্তিশালী হবে। আমাদের সেই সময় মনে হয়েছিল 2020 সালে যখন শুভেন্দু অধিকারী যাই করছে, দাদার অনুগামী ব্যানারে প্রোগ্রাম করছে, অনেকে ধারণা ছিল মনে হয় শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, মুকুল রায় চলে যাচ্ছে, আরো অনেকে চলে যাচ্ছে, মনে হয় তৃণমূলটা মনে শেষ হয়ে গেল। কিন্তু কি দেখলাম, 2016 থেকে 2021 আমাদের সিট সংখ্যা বাড়লো। তাহলে বুঝতে হবে শুভেন্দু অধিকারী আমাদের দলের বোঝা ছিল। ঠিক এমনই এখনো এরকম অনেক বোঝা তৃণমূল কংগ্রেসে আছে, যারা তৃণমূল থেকে চলে গেলে তৃণমূল কংগ্রেস দলটা আরো বেশি শক্তিশালী হবে। সাংগঠনিক আমাদের স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু যাদেরকে বসানো আছে প্রথম সারির বা দ্বিতীয় সারির বা ক্ষমতাসীন জায়গায়, সেই ব্যক্তি, সেই টিমটা হচ্ছে শুভেন্দু অধিকারীর টিম। এটা এই নির্বাচনে আরো সুন্দরভাবে প্রমাণিত হয়ে গেল। রাজ্যব্যাপী তৃণমূলের উন্নয়নের জোয়ার। 2011 সালে পরিবর্তনের সরকার আসার পর বাংলার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উন্নয়ন হয়েছে। হলদিয়ার জন্য এমন কিছু উন্নয়ন যদি বলো। হলদিয়ায় আমাদের লাস্ট যে মিউনিসিপ্যালিটি ছিল, আমাদের মিউনিসিপ্যালিটি আমরা ঢেলে কাজ করেছি। সিপিএম এর আমলে মানুষ জানতে পারতো না যে হলদিয়া পৌরসভা বা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বলে যে সংস্থা আছে, তাদের অরিজিনাল কাজটা কি। আমরা বোর্ড আসার পরে, হলদিয়া মিউনিসিপ্যালিটির বোর্ড আসার পরে অন্তত মানুষ এটা জেনেছে যে হলদিয়া পৌরসভা বলে একটা জায়গা আছে, যেখানে গেলে মানুষের কাজ হয়। আমাদের যারা কাউন্সিলররা বিগত দিনে যে সমস্ত পরিষেবা দিয়েছে, একটা বিশেষ জায়গা দখল করে আছে, যেটা হচ্ছে মানুষের পরিষেবা কিভাবে দিতে হয় এবং মানুষের পরিষেবাটা পাচ্ছে। ডেভেলপমেন্ট তো রাস্তাঘাট, লাইট, পানীয় জল, এগুলো তো আমরা পরিষেবা ব্যাপকভাবে দিয়েছি। তো ডেভেলপমেন্ট রাজ্য সরকার যেমন আছে, যেমন করছেন, ঠিক তেমনই আমাদের হলদিয়া মিউনিসিপ্যালিটি থেকেও সেভাবে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গত 2টা টার্মে এখানে কিন্তু বিধায়ক তাপসী মণ্ডল। আপনি হলদিয়ার যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে বিধায়কের নাম কি, অর্ধেক লোক জানে না, অর্ধেক লোক 5 বছরই দেখেনি। তো ফলে এখানে বিধায়ক বিজেপি থাকা না থাকা কোনো এফেক্ট পড়ে না, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সেই পরিষেবাটা দিই। এখন আমাদের বোর্ড নেই, অ্যাডমিনিস্ট্রেটর আছে, কিন্তু মানুষ আমাদের কাছ থেকে এখনো সেই পরিষেবাটা পায়। আমরা যাই পৌরসভায় গিয়ে সেই পরিষেবাটা করিয়ে দিই, বা বিভিন্ন আপদে বিপদে সমস্ত দিক থেকে মানুষকে যেমন পরিষেবা মানুষের লাগে, সামাজিক পরিষেবা, প্রশাসনিক কোনো হেল্প লাগলে সেগুলো করি, আমরা মানুষের পাশে থাকি।
তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়িকা। উনি সম্ভবত প্রথম সিপিএম এর আমলেও বিধায়িকা ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর দল বদলের পর তিনিও কিন্তু দল বদল করলেন। এই যে রাজ্য জুড়ে বা বিরোধীরা বা তৃণমূল কংগ্রেস যেটা বারবার অভিযোগ করে যে বাম এবং বিজেপির যে আঁতাত, এটাও কি আপনি স্বীকার করেন? এ তো হাতাহাতুড়ি পদ্ম, বিশেষ করে বাংলায় এক আছে। অধীর চৌধুরী হচ্ছে বিজেপির ১ নম্বর এজেন্ট পশ্চিমবঙ্গ। আর বাকি সিপিএম আর বিজেপি, আমি কেন বলবো, সবাই বলবে, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স বলবে 2021-এর নির্বাচনে সিপিএম এর ভোট ব্যাংক কোথায়? যে পার্সেন্ট ভোট ছিল সেই পার্সেন্টেজ ভোট নেই, আর 9% চলে এসছে। তাহলে ওখান থেকে প্রায় 20% ভোট বিজেপিকে দিয়ে দিয়েছে। এবং দিয়ে দিয়েছে মানে না, আমি তো বলবো বিক্রি হয়ে গেছে। আজকের দিনে সায়ন ব্যানার্জির ভোটটাও এই নির্বাচনে বিজেপি পেয়েছে, সিপিএম এর প্রার্থীর ভোটটাও বিজেপি পেয়েছে। কারণ আপনি দেখুন, লক্ষ্য করে, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, আপনি চাইলে আমি বার করে দেখাতে পারি। সারা রাজ্যে যেখানে 1% ভোট যেটা সিপিএম কাটতে সামর্থ্য হয়েছে, তারা করেছে, কেটেছে 1% ভোট, যেটা সিপিএম আশাও করেনি। কিন্তু আপনি তমলুক সাংগঠনিক জেলায় বা পূর্ব মেদিনীপুর জেলায় দেখুন, সিপিএম ভোট কাটতে পারেন। বরং 2021-এ এই 7টা বিধানসভা, যেটা লোকসভা ক্ষেত্র, এর পার্সেন্ট ভোট ছিল 9% ভোট ছিল, এখন সেটা 5% ভোট, আরো ভোট কমে গেছে। ভোট বাড়া তো দূরের কথা। এই জন্যই বলছি সায়ন ব্যানার্জি ভোটটা বিজেপিতে পড়েছে। আর তাপসী মণ্ডল সিপিএম এ থাকুক, বিজেপি থাকুক, শুভেন্দুর হাত ধরে, শুভেন্দু কালকে যদি আবার কংগ্রেসেও যায়, তাপসী মণ্ডল কংগ্রেসে যাবে। তো ফলে এদের কাছে দলটা ফ্যাক্টর নয়, এদের কাছে ব্যক্তি ফ্যাক্টর। শুভেন্দু যেখানে যাবে তার লেজুর ধরে এরা ছুটবে। সেই হিসাবে না এখন বিজেপির জেলা সভাপতি তাপসী মণ্ডলকে করেছে। কোনো নিয়ম নীতি নেই। আমরা জানতাম কি, বা বিজেপি কি বলে, যে ওদের একটা সাংগঠনিক রুল রেগুলেশন ফলো করে ওরা। কিন্তু কি রুল রেগুলেশন ফলো করেছে? তাপসী মণ্ডল কদিন গেছে এখানে জেলা সভাপতি হয়ে গেছে, কি ফোরাম আছে? এরা বলছে পরিবারতন্ত্রে বিশ্বাস করেন। আজ কেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়ে গেল লোকসভা? কি করে হলো? পরিবারতন্ত্রে যদি বিশ্বাস না করে বিজেপি, তাহলে কি করে পায়? তো ফলে বিজেপির মুখ আর মুখাস আলাদা। আর সিপিএম তো এখন দৈন্যদশা অবস্থা। কারণ এরা আগামী 50 বছর পরে ইতিহাসে প্রশ্ন আসবে, 2021-এর নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এর কটা সিট ছিল। ছোট ছোট বাচ্চারা উত্তর দিবে, ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে, উত্তর হবে 0। কারণ এটা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। যে সমস্ত জায়গায় বিজেপি ঢুকতে পারছে না, বিশেষ করে মাইনরিটি এলাকায়, এরা পয়সা দিয়ে সিপিএম এবং কংগ্রেসকে পুষে রেখেছে, তাদের প্রতিনিধিত্বকে পয়সা দিয়ে পাঠাচ্ছে সেখানে মাইনরিটি ভোটটা ভাঙার জন্য। এটা মানুষ বুঝে গেছে। তো ওইটা পারবে না, কারণ মানুষ জেনে গেছে যে হাতাহাতুড়ি পদ্ম পশ্চিমবঙ্গে এক আছে। ফলে এই জিনিস আর মানুষকে খাওয়াতে পারবে। হলদিয়ার ভূমিপুত্র হিসেবে যথেষ্টই কিন্তু পল্টু দা নামেই কিন্তু আপনি কাজের মানুষ হিসেবে কিন্তু পরিচিত। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল জোন, সোজা কথা, ইন্ডাস্ট্রিতে কাজকর্ম হচ্ছে, কিন্তু যেটা আমাদের আইএনটিটিউসির যে দুর্বলতা বা ব্যর্থতা বলবো, এই জন্যই হচ্ছে, কারণ আইএনটিটিউসি শুভেন্দু অধিকারী চালায়। এখন হলদিয়ার আইএনটিটিউসি শুভেন্দু অধিকারী চালায়। আপনি বলবেন কেন? এখানে তো আইএনটিটিউসির রাজ্য সভাপতি আছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিভিটি, বিশেষ করে হলদিয়ার ক্ষেত্রে, আমার কথা না, আপনি হলদিয়া আম মানুষকে জিজ্ঞাসা করবেন। রাতের অন্ধকারে আসে, গোপন মিটিং করে ফিরে যায়। এটা একটা আইএনটিটিউসি ট্রেড ইউনিয়ন রাজ্য সভাপতির কাজ নয়। রাজ্য সভাপতি আসবে, এখানে ওয়ার্কাররা ফুল ছুটাবে, কিন্তু তাকে পার্টি বেটিপে আসতে হচ্ছে হলদিয়ায়, পার্টি বেটে চলে যাচ্ছে, কখন আসছে কোনো ওয়ার্কার জানছে না। ওয়ার্কার মিটিং করছে হলদিয়া ভবনে হয়। এটা হলদিয়াকে ভালো করে সাজাতে হলে আগে এখানে কর্মসংস্থানের যে সুযোগ আছে, সেই সুযোগটাকে সুন্দরভাবে সেটা তাদের এমপ্লয়মেন্টটা দিতে হবে। বিশেষ করে যদি আমরা বলি, আমাদের দলের কথা যদি বলি, আজকের দিনে আমাদের দলের ছেলেরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারছে না। এই যে ব্যর্থতার কথা বলছেন, ঢালিয়ে সাজানো তো অবশ্যই আমার স্বপ্ন আছে, প্ল্যানিং আছে, অনেকভাবে সুন্দরভাবে করব, যাতে হলদিয়ার অর্থনৈতিক পরিকাঠামো আরো স্ট্রং হয়। সেটা তো আমার আছে মাথায়, সেটা আমি বলবো, সবকিছু এখানে বলা যাবে না। কিন্তু এই যে ব্যর্থতার কথা বলছে, হলদিয়া ইন্ডাস্ট্রির জন্য ব্যর্থতা হলো। হলদিয়া আজকের দিনে শুভেন্দু অধিকারী সমস্ত ইন্ডাস্ট্রির গেটে যাদেরকে ওয়ার্কার ডেলিগেটস করে গেছিল, বা পার্টি থেকে যারা রিপ্রেজেন্ট করে ট্রেড ইউনিয়নে,
সেই শুভেন্দু অধিকারীর লোকরা আজকের দিনেও বসে আছে 90% জায়গায়। তো ফলে ওয়ার্ড বা অঞ্চলে যারা এখানে কাজ করে ইন্ডাস্ট্রিতে, তারা যখন এখানে গেটে আইএনটিটিউসি জিন্দাবাদ করতেছে, আর যখন এলাকায় যাচ্ছে সেখানে বিজেপি করছে, সিপিএম করছে। এমনকি এই নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট হিসাবেও কাজ করেছে, অথচ ইন্ডাস্ট্রির গেটে তারা আইএনটিটিউসি ঝান্ডা ধরে বসে আছে। কেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না পলিটিক্যালি, ট্রেড ইউনিয়নগত হবে? কারণ সেখানে গেটে যারা বসে আছে তারা শুভেন্দু অধিকারীর লোক বসে আছে। ফলে অঞ্চল বা ওয়ার্ড থেকে যদি মাথা কুড়ে মরেও যায়, ফলে ওখানে ওদের কানে কিছু ঢুকবে না যে এই লোকটা ইনডিসিপ্লিন ওয়েতে কাজ করছে বা এখানে ডিস্টার্ব করছে, এই করছে। তো ফলে সেটা যখন ওখানে বলা হয়, সেখানে খুব বেশি ওদের কর্ণপাত এই জন্যই করে না, কারণ শুভেন্দুর ডেলিগেটস বসে আছে ওখানে। ফলে এটা একটা বিপর্যয়ের বড় কারণ ইন্ডাস্ট্রিতে। আর এখন যে পোর্টাল সিস্টেম আছে, পোর্টাল সিস্টেমটাকে আমরা ওয়েলকাম জানাই। পোর্টাল সিস্টেমটা সুন্দর, কিন্তু পোর্টাল সিস্টেমের মাধ্যমে যে দ্বিচারিতা চলছে, পোর্টাল সিস্টেমটাকে কেউ হাইজ্যাক করে নিচ্ছে। কিভাবে? পোর্টাল সিস্টেমটা এমন, আপনি অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে আপনার ওখানে রিপ্লেসমেন্ট হয়ে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে হয়ে কন্ট্রাক্টরের কাছে লিস্ট আসছে। লাস্ট কল মানে লাস্ট ফর্মালিটিস কি? কন্ট্রাক্টর হচ্ছে ইন্টারভিউ নিবে। কন্ট্রাক্টর কাদেরকে ইন্টারভিউ দিতে ডাকছে? শুভেন্দু অধিকারী যে লিস্ট পাঠিয়ে দিচ্ছে এখানে, বা এখানে 95% কন্ট্রাক্টর শুভেন্দু অধিকারীর এখনো চটিচাটা হয়ে আছে, এখনো টাকা পাঠায় কাঁথিতে। তো সেই কন্ট্রাক্টর যখন লাস্ট ইন্টারভিউ নিচ্ছে, শুভেন্দু অধিকারীর লিস্ট দেখেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো ফলে আলটিমেট এই জন্য বলছিলাম না, শুভেন্দু অধিকারী ট্রেড ইউনিয়নটা চালাচ্ছে। তো ফলে যা হওয়ার তাই হয়েছে। সরষা আর বিড়ালকে মাছ জাগতে দেওয়া একই। শিল্পাঞ্চল মানেই শ্রমিক অসন্তোষের একটা পাঠ থেকেই যায়। এই হলদিয়াতে কি শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে? অবভিয়াসলি দেখা যাচ্ছে, প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেটা ট্রেড ইউনিয়নকে আরো কঠোর হতে হতো, শুধু নয় নমনীয় হতে হতো, মানে কঠোর, কখনো কখনো ডিস্ট্রাকটিভ ডিসিশন নিতে হতো, সে জায়গায় ব্যর্থ। এবং যে সিওডি বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করে করছে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত লিডাররা, তো সেই জায়গায় শ্রমিক অসন্তোষ হচ্ছে। শ্রমিকদের সঙ্গে ব্যবহার খারাপ করছে, তাদেরকে বোঝাতে পারছে না। কোথাও কোথাও ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরের সঙ্গে গোপন আতাত রেখে তারা তাদের ফায়দাটা তুলছে, ওয়ার্কার ডিপ্রাইভ হচ্ছে সে জায়গায়। ওয়ার্কারকে নিয়ে চলার মানসিকতা বা সেই দিকে মনোযোগ দেওয়া বা চর্চা করা বা যত্নশীল হওয়া যতটা প্রয়োজন, সেটা ট্রেড ইউনিয়ন পারছে না, টোটালি ব্যর্থ। একাধিক কিন্তু কথা বললেন সময় 365 মুখে ভূমিপুত্র, মানুষের সুখে দুঃখে যিনি বিপদে আপদে পাশে দাঁড়ান, সেই পল্টুদা। সময় 365কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনার টিমদের যারা এসছেন। আশা করবো আপনারা সারা বছর ভালো কাটুক। সামনে পুজো আসছে, পুজো আপনাদের ভালো কাটুক, এবং সাধারণ মানুষের জন্য আপনারা যে কাজ করছেন, যে পরিষেবা দিচ্ছেন, এবং সিদ্ধাটা সোজা করে যে লড়াই করছেন, সেই লড়াই আমার শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ। দেখে আপনারা এতক্ষণ দেখছিলেন সময় 365। সময় কথা বলে ক্যামেরায় সুরজিতের সাথে আমি সব্যসাচী, পূর্ব মেদিনীপুর।